হরে কৃষ্ণ প্রভু। আমরা শুনেছি আপনাদের ফোর রুল অফ স্কন আমরা অনেক শুনেছি। তো আপনি কি এই ব্যাপারে একটু বিশ্লেষণ করে বলবেন সেটা কি? ইসকনে 4টা নিয়ম আছেই। নিয়মটা হচ্ছে এই জন্যই, কারণ কি ভক্তি জীবনে এগোতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতেই হবে, নয়তো আমাদের ভক্তি জীবনে আগানো যায় না। এই জন্য শুধু ইসকনে নয়, এটা বিভিন্ন শাস্ত্রে এই কথা বলা থাকে। এই 4টা নিয়ম শুধুমাত্র ইসকন থেকে নয়, ইসকনের বাদ দিয়ে শুধু ইসকনের মধ্যে যা ধরে রাখার চেষ্টা করেছে সেটা আমি বলছি, কারণ আমি ইসকনে যেহেতু যুক্ত আছি তাই বলতে পারছি যে এই নিয়মগুলো পালন করতে বলা হচ্ছে এই জন্যই যে যাতে আমরা জীবনে ভক্তিটাকে ধরে রাখতে পারি। তাহলে এই নিয়মটা সম্পর্কে বলি। এই নিয়মগুলো হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে আমিষ আহার ত্যাগ। আমিষ আহার ত্যাগ করতে কেন বলা হচ্ছে? না, আমিষ আহার ত্যাগ করতে এই জন্য বলা হচ্ছে যে আমরা যদি আমিষ আহার করতে থাকি তাহলে আমাদের মধ্যে যে দয়া ভাবটা, যে ধর্মের যে একটা স্তম্ভ দয়া, সেটা আস্তে আস্তে চলে যাবে। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আমরা মাছ, মাংস, ডিম এই বস্তুগুলোকে আমিষ আহার কেন বলি? এটা একটু বললে ভালো হতো। অ্যাকচুয়ালি এটা আমিষ আহার বলাটা ভুল হবে, এটা তামসিক আহার বলা উচিত। আচ্ছা, তামসিক আহার এই জন্য বলা হয়, শাস্ত্রে বলা হয় যে তোমাকে যদি ভক্তি পথে এগোতে হয় তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এবং সাথে সাথে রাজসিক আর তামসিক এই দুটো আহারকে বর্জন করতে বলা হয়। কারণ কি আমাদের মধ্যে যত সাত্ত্বিক আহার আমরা খাবো, সেই হিসাবে আমাদের শরীরের মধ্যে সাত্ত্বিক যে গুণাবলীগুলো সেটা বৃদ্ধি পেতে থাকবে। যত বৃদ্ধি পাবে সেই হিসাবে আমরা ভক্তি কোথায় আগাতে পারবো। আচ্ছা, আর সাত্ত্বিক আহারের মধ্যে বেশিরভাগ তো যেমন অন্নটা সবজি এইগুলাই বলা হয়ে থাকে, যেমন ফল, ফুল। ফুল বলতে ভুল বলছি, ফুল নয়, যে শাক সবজি এই সকলকে গ্রহণ করা হয়। আবার কি না, যখনই আমরা এর মধ্যে অতি মশলা, তেল, ঝাল যখনই এর মধ্যে মিক্স করে দেবো না, তখন এটা সাত্ত্বিক আর থাকবে না, আচ্ছা। তখন এটা রাজস্বিক হয়ে যাবে। তাহলে মশলাও কি তামসিক গুণের মধ্যে পড়ে? না, আমাদের পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আচ্ছা, আচ্ছা। কারণ কি যখনই কোনো কিছু অতি হয়ে যায় তখন সেটা আমাদের চলবে না। সমস্ত কিছুতে একটা পরিমাপ থাকা উচিত। যখনই আমরা পরিমাপের মধ্যে গ্রহণ করব তখনই সেটা সাত্ত্বিক থাকবে। আর যখনই সেই পরিমাপ থেকে অতি হয়ে যাবে তখন সেটা সাত্ত্বিক নয়, তামসিক হয়ে যাবে। আর যখন এই তামসিক আহার যখন আমরা গ্রহণ করতে থাকবো, তো আমাদের শরীরের মধ্যে যে সাত্ত্বিক যে গুণাবলী গুলো সেটা ধীরে ধীরে চলে যাবে। আর চলে গেলে আমাদের তখন তামসিক গুণটা বৃদ্ধি হবে। তামসিক যখন এই গুণ বৃদ্ধি হবে তখন রাজসিক গুণের প্রভাবটাও ধীরে ধীরে আসতে শুরু করবে। তখন আমরা রাজসিক, যেমন রাজস্বিক আহার বললাম আপনাকে কি? না, রাজস্বিক খাবারটা আপনি বলুন। রাজস্বিক আহারের মধ্যে যেমন হচ্ছে, যেরকম বললাম এখনই, যে অতি মশলাদার, ঝাল, টক এই সকল আচ্ছা, আচ্ছা। রাজস্বিক মধ্যে। কারণ কি এরা আমাদের মধ্যে চঞ্চলতা সৃষ্টি করে, এক্সাইটমেন্ট একটা সৃষ্টি করে। এটা হচ্ছে গ্রহণ করলে আমাদের আসলে গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ। আর এছাড়া যেটা আপনি বললেন মাছ, মাংস, ডিম, এগুলা সব তামসিক আহারের মধ্যে পড়ে। তাহলে আহার বলছেন কেন? আহার মানে তো আমরা গ্রহণ করতে পারি। কারণ এটাকে আহার বলা হচ্ছে কেন, কারণ কি অতি সত্যযুগের পরেই দেখা গেছে যে অনেকেই ক্ষত্রিয়রা তাদের বলবান শক্তিকে বজায় রাখার জন্য আমিষ আহার করতেন। যেহেতু তারা এটা আহার হিসেবে গ্রহণ করতেন, এটা আমি আহার বলছি, কিন্তু শাস্ত্রে বলেছে এটা হচ্ছে অগ্রহণযোগ্য আহার। মানে এটা হচ্ছে পশু পাখিদের আহার, মানুষের জন্য নয়। তাই এটাকে আহার বললেও আহার নয়, সেটা বলতে পারেন। তো যেহেতু এটা হচ্ছে এই এই যে আমিষ আহার করলে আমাদের শরীরে কি না, যে তামসিক গুণগুলো বৃদ্ধি পেলে আমাদের, যে বললাম একটু আগে, যে ভক্তি পথে বাধা হয়ে দাঁড়ায়। যখনই আমরা এই তামসিক আহারকে গ্রহণ করতে থাকবো আমাদের মধ্যে তামসিক গুণগুলো বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেতে থাকলে তোমার মধ্যে দেখবে ধীরে ধীরে তুমি ভক্তি জীবনে আর থাকছো না টিকে। আচ্ছা, আচ্ছা। এরপর দ্বিতীয়টা বলা যাক। হ্যাঁ, দ্বিতীয় বলুন। দ্বিতীয়টা হচ্ছে যে সকল প্রকারের নেশা বর্জন করতে হবে। নেশার মধ্যে কি কি আছে আপনি একটু যদি বিস্তার করে বলেন। নেশার মধ্যে রয়েছে যেমন আহ সিগারেট আছে, মদ আছে। এগুলো তো এখন নেশা, সব যুবকদের মধ্যেই দেখি। ইউথ কালচার এখন সিগারেট না খেলে কুল লাগে না, মদ না খেলে কুল লাগে না। এটা একটু বলবেন। হ্যাঁ, কুল লাগার জন্য যে খেলে হয় তা নয়, যেহেতু এটা আমাদের শাস্ত্র বলেছে যে নেশার মধ্যে শুধু এগুলোই নয়,
আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত হয়, চা, কফি, আচ্ছা, এগুলো কিন্তু নেশার মধ্যে পড়ে। এমনকি যে গ্রামীণ এলাকায় দেখবেন অনেকে তামাক দিয়ে, আজকাল যে তিরঙ্গা, যে বিভিন্ন ধরনের যে পান মশলা রয়েছে সেগুলো দেখি গ্রহণ করে, সেটা কিন্তু নেশার মধ্যেই পড়ে। আচ্ছা, আর এই নেশা যদি আমরা গ্রহণ করতে থাকি, তাহলে আমাদের মধ্যে যে তপস্যা, তপস্যাটা থাকবে না। তপস্যা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমরা কি এখন ধ্যান করতে বসবো জঙ্গলে গিয়ে করে? না, তপস্যা বলতে ধ্যান করতে সেরকম আমি বলছি না। আমি এটা বলতে চাইছি যে দৈনন্দিন জীবনে আমাদের মধ্যে যে আগ্রহটা, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে যে পড়ার প্রতি যে আগ্রহটা, সেটা কিন্তু থাকবে না। আপনি সেই নেশার মাধ্যমে সবসময় যুক্ত থাকলে তাহলে আপনি সেই পড়াশোনার মধ্যে থাকবে না। যদি কাজের প্রতি থাকেন, কাজ করতে মন করবে না। ফলে তাহলে কি যে এইটাকেই তপস্যা বলছেন। কিন্তু আমরা দেখেছি যে ডক্টর, ইঞ্জিনিয়ার যারা লাইনে পড়ছে তারা বলে নেশা করলে নাকি বেশিক্ষণ পড়া যায়, নেশা করলে পড়ায় বেশি মন বসে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারে আমি এটাই বলতে চাইছি যে দেখুন, বিজ্ঞান এখনো উন্নত হতে চলেছে। হ্যাঁ, তার যে কথাই যে সত্য তা নয়। এখন যেটা সত্য বলে মনে করছো, দুদিন পরে সেটাই তারা বলবে মিথ্যা, মিথ্যা, হ্যাঁ। মিথ্যা। তাই আপনাকে আপনার নিজের বুদ্ধি হিসাবে কাজে লাগান। নিজের বুদ্ধিতে কি বলছে যে নেশা ভালো জিনিস? না, আমি তো বলবো নেশা ভালো নয়। কারণ কি, নেশা করলে যে আপনি যে কাজে দক্ষ হবেন, আর নেশা না কাজ করলে অদক্ষ হবেন, এরকম নয়। নেশা করলে আপনার দৈনন্দিন জীবনে আপনি অধঃপতিতই হবেন। যতই তাতে এখন দেখাক না কেন যে সে জগতে উন্নতি করছে নেশার মাধ্যমে, কিন্তু সেরকম মানে হয় না। একসময় মানুষের অধঃপতনের কারণ হিসেবে দাঁড়াবে। হ্যাঁ, যে আজকাল যে ব্রেকআপ হলেই কি করে ব্রেকআপ হলে যুবকরা, বদল নিয়ে যায়। এটা তো চলে। হ্যাঁ, হ্যাঁ। তারপর ৩ নম্বরটা বলি, হ্যাঁ, বলুন। দ্বিতীয়টা বুঝতে পারলেন? হ্যাঁ, দ্বিতীয়টা ক্লিয়ার। তৃতীয়টা বলছে দ্রুত ক্রীড়া। দ্রুত ক্রীড়া। দ্রুত ক্রীড়া মানে কি তাড়াতাড়ি দৌড়ানোর ব্যাপার? না এটা একটু কি বলুন একটু? না, দ্রুত ক্রীড়া হচ্ছে সেই সমস্ত কাজগুলোকে বলা হয় যেগুলোর মাধ্যমে হচ্ছে বুদ্ধি খাটিয়ে অপর ব্যক্তিকে ঠকানো হয়। আচ্ছা, আচ্ছা। মানে ছলচুরি করা, এটাই কি? হ্যাঁ, চুরি করা। তার মধ্যে যেরকম রয়েছে যে জুয়া খেলা, তাস, পাশা, এগুলোতে কি হয় না, আমরা হচ্ছে অতি সহজে ইনকামের ব্যবস্থা করি, যে এর মাধ্যমে আমরা কি না অপর ব্যক্তিকে ঠকাতেও চাই। তার জন্য এটাকে দ্রুত ক্রীড়া বলা হয়। আচ্ছা, পাশা খেলাও কি জুয়া খেলা? হ্যাঁ, তাহলে এইটা একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। তাহলে মহাভারতে যে পাশা খেলা বলা হয়েছে ওইখানে তাহলে ক্ষত্রিয়রা পাশা খেলছিল, তাহলে ওরা তো জুয়াই খেলছিল তাহলে। হ্যাঁ। তাহলে এটা কি ঠিক? না, ঠিক ছিল না তো। সেখানে তো, কারণ কি, ক্ষত্রিয়দের ধর্ম অনুসারে কেউ যদি কোনো যুদ্ধ বা কিছুতে আমন্ত্রণ করলে তাকে যেতে যুক্ত করতে হতো তাকে। তার জন্য সে যুধিষ্ঠির মহারাজ তা পাশা খেলতে গেছিল। জানতো যে এটা হচ্ছে অনৈতিক, তা সত্ত্বেও সে গেছিল। তারপর দেখলেন হ্যাঁ, 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 যে কি তারপর? হলো, মহাভারতের রচনা এই করেই হলো। আচ্ছা। তাহলে দ্রুত ক্রিয়া যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার মধ্যে মিথ্যাচারটা বাড়বে, যা কিন্তু আপনার পক্ষে ভালো না। এই জন্য এটা থেকে দূরে থাকতে বলা হয়। আচ্ছা, এটা জীবনে কি প্রভাব পড়তে পারে? এর? দেখুন, আমি একটা গল্প বলবো। হ্যাঁ, বলুন। গল্পটা হচ্ছে, আমি আমার একটা ক্লাসে শুনেছিলাম, যেহেতু আমি যখন ক্লাসে যেতাম তখন আমি এটা শুনেছিলাম যে একজন ব্যক্তি নাকি সে হচ্ছে উম বলেছিল যে তুমি যদি জুয়া খেলো, তাহলে জীবনে তোমার হচ্ছে কিছু কিছু জিনিসের বলতে অভাব থাকবে না। হুম। কিসের অভাব থাকবে না? টাকা পয়সা, সুখ সম্পত্তি, এগুলোই তো, আর কি? না, আপনি যদি নেশা করেন তাহলে আপনার মিত্র সংখ্যা বাড়বে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কেমন মিত্র সংখ্যা? কেমন? যারা হচ্ছে এই সকল কাজে যুক্ত তারা কিন্তু আপনার সঙ্গে সঙ্গ করতে চাইবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক বলেছে। গল্পটা হচ্ছে এটাই, যখনই সে দ্রুত ক্রিয়া করবে তার মধ্যে মিথ্যাচারিতা বেড়ে থাকবে, বাড়তে থাকে। তারপরে সে তার পরবর্তীতে সে ভালো ব্যক্তি হয়ে থাকাটা তার পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে এবার একটু ৪ নম্বর পয়েন্টের দিকে এগোনো যাক। ৪ নম্বর পয়েন্ট ব্যাপারে একটু কিছু বলুন।
এই 4 নম্বরের মধ্যে পড়ছে অবৈধ যৌন সম্পর্ক পড়ছে। অবৈধ যৌন সম্পর্ক। আচ্ছা, আচ্ছা। তাহলে এটা একটু বিস্তার করে বলুন। বিস্তারিত হচ্ছে এটাই যে এই নিয়মে বলা হচ্ছে যে আপনি যদি বিবাহিত হওয়ার পর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, অন্য মহিলার সঙ্গে আপনার কোনো ধরনের শারীরিক সম্পর্ক থাকা যাবে না। আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি অন্য কোনো পুরুষের সাথে আপনার কোনো ধরনের শারীরিক সম্পর্ক থাকা যাবে না। এটা হচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে অবৈধ সম্পর্ক। আর আপনি যদি এই অবৈধ সম্পর্কে যদি থাকেন তাহলে আপনার মধ্যে যে উম সুচিতা সেটা নষ্ট হয়। আচ্ছা, সুচিতা বলতে কি বোঝাতে চাইছেন? সুচিতাটা একটু বলুন। সুচিতা বলতে যেহেতু আপনি ভক্তি জীবনে আসতে চলেছেন, তাহলে ভক্তি জীবনে কিন্তু দেহের একটা পবিত্রতা বলে একটা জিনিস আছে। যেরকম মনের একটা পবিত্রতা জিনিসটা থাকে, তেমনি দেহেরও একটা পবিত্রতা বলে জিনিস থাকে। সেটা যখনই আমরা অবৈধ সম্পর্কে যুক্ত হয় তখন আমাদের কিন্তু এই পবিত্রতা নষ্ট হয়, যেটা কিন্তু ভালো নয়। আচ্ছা, আমাদের আচ্ছা। হচ্ছে উচিত এই যে আমাদের দেহের যে পবিত্রতা সেটাকে মেনটেন করে রাখা। হুম, হুম। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন একটা ট্রেন্ডিং চলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখতেই হবে। যে আমরা ছোট ছোট টিনেজার থেকে দেখছি অনেকেই এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে যুক্ত হচ্ছে। এটি কি অবৈধ সঙ্গের মধ্যে পড়ে? এটা যদি একটু বলেন। অবৈধ সম্পর্কটা ঠিক বলবো কিনা সেটা আমি আপনার উপরে ছাড়ছি, কিন্তু আমি এটাই বলতে চাইবো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারটা কিন্তু একদম ভালো নয়। আচ্ছা, আহ, ওকে। শাস্ত্র অনুসারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার শুধু জীবনে আপনার মাতা ছাড়া, আপনার হচ্ছে বোন ছাড়া অন্য স্ত্রীর সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো নয়। আচ্ছা। এতে কিন্তু আপনার হচ্ছে ওর প্রতি, যেহেতু আপনি পুরুষ, পুরুষ মানে আপনার হচ্ছে অন্য মহিলার প্রতি অ্যাট্রাকশন আসতেই পারে, যেটা কিন্তু পরবর্তীতে অবৈধ সম্পর্কের দিকে যেতে পারে। যে তার জন্যই বলা হয় যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে অন্য মহিলাদের সঙ্গে মেলামেশা আপনার তখনই করা উচিত যখন আপনার প্রয়োজন, তার অতিরিক্ত করা ভালো নয়। তার আচ্ছা। জন্য এইখানে সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেই কথাটাই আমি বলবো। আপনি চাইছেন যে পরবর্তীতে আপনি কোনো পার্টনার খুঁজতে চাইছেন, তো হ্যাঁ, হ্যাঁ, ওটাই। পার্টনার খুঁজতে চাইছেন যে আপনি বলছেন যে আমি কোনো গার্লফ্রেন্ড যদি করি আমি তার সঙ্গে থেকে জানতে পারবো, কিন্তু আপনি যদি কি করে বলবেন যে কয়েকদিন থাকলেই যে আমি তার সঙ্গে চিরকাল থাকতে পারবো? হ্যাঁ, এটা একটা ঠিক যে বিয়ে পড়ানোর সময় পাল্টে যায়। এর জন্য তো ডিভোর্স রেটও বাড়ছে তো। হ্যাঁ, আজকাল ডিভোর্স রেট বাড়ছে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন সমাজে। আজকাল নিউজ চ্যানেলে বেশি দেখা যাচ্ছে এইখানে ডিভোর্স হচ্ছে, ওখানে ডিভোর্স হচ্ছে, কিভাবে বিচ্ছেদ বাড়ছে। কেন তারা বেশিরভাগ কি দেখছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়াও এমনি নর্মালও আছে বিবাহ, কিন্তু বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে দেখা হ্যাঁ, যায়। পার্সেন্টেজটা গার্লফ্রেন্ড বেশি এটা। তাহলে এই ৪ টি নিয়ম কি প্রত্যেকটি মানুষকে পালন করতে হবে? হ্যাঁ, জীবনে যদি আপনি ৪টি নিয়ম পালন করেন তাহলে আপনার মধ্যে সত্য, তপস্যা, দয়া আর সূচি এগুলো কিন্তু আপনি নিষ্ঠভাবে মেনটেন করে রাখতে পারবেন। নয়তো এগুলো আপনার পরবর্তী জীবনে এগুলো নষ্ট হতে থাকবে। নষ্ট যতই হবে তখন আপনার ভক্তি জীবনে এগোনো মুশকিল। যেহেতু আপনি ভক্তি জীবনে অগ্রগতি চাইছেন, তার জন্য আপনাকে কিন্তু এগুলো মেনে চলতে হবে। এটা শুধু ন্যূনতম নিয়ম। আচ্ছা, আচ্ছা। তার মানে এর থেকেও আরো নিয়ম আছে? হ্যাঁ, আরো নিয়ম আছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা অন্যদিন আবার জানার চেষ্টা করব। আজকে তাহলে এতটাই থাক। ধন্যবাদ আপনাকে আমাদের পডকাস্টে থাকার জন্য। আজকে আমাদের পডকাস্টের মূল বিষয় ছিল ইসকনের ৪ টি মূল নিয়ম। আমরা এই পডকাস্টে আমাদের প্রভুর কাছ থেকে এই ৪ টি নিয়ম জেনে নিলাম এবং আমাদেরকে অবশ্যই এই ৪ টি নিয়ম পালন করতে হবে। এর মাধ্যমে আমাদের সত্য, তপ, দয়া, সূচি এগুলো বজায় থাকবে। একজন ধার্মিক ব্যক্তিকে অবশ্যই এই ৪ টি নিয়ম পালন করতে হবে এবং ধার্মিক ছাড়া সাধারণ মানুষও এই নিয়ম পালন করার মাধ্যমে ভক্তি জীবনে প্রবেশ করতে পারবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে এবং স্কনের মূল নীতি সম্পর্কে আপনাদের আরো ভালোভাবে জানতে সাহায্য করবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এই পডকাস্ট সম্বন্ধে যদি কোনো প্রশ্নও থাকে, কমেন্টে জানাতে পারেন। আমরা তার উত্তর হয়তো পরের পডকাস্টে বা কমেন্টে জানিয়ে দেবো। আজকের এই পডকাস্ট এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়।